স্বাগত সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছে আমি খন্দকার ইমদাদুল হক এবং আমি দোলা ডালরেস। শুরুতেই জানাবো শিরোনামগুলো। বরিশালে বাস মাহেন্দ্র সংঘর্ষে ছাত্রী সহ নিহত 6, 4 জেলায় সড়কে প্রাণ গেল আরও 4 জনের। উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের প্রচার শেষ হচ্ছে আজ। বেড়েছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বসানো হয়েছে নবম স্প্যান, দৃশ্যমান হল 1350 মিটার। বিআরটিএতে গাড়ির কাগজপত্র পেতে হয়রানি, 2 মাসে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস। ক্রাইস্টচার্চে নিহতদের স্মরণে 2 মিনিট নীরবতা, রাষ্ট্রীয় গণমাধ্যমে আজান ও নামাজ সম্প্রচার। শুনছিলেন শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। সড়ক দুর্ঘটনায় 5 জেলায় 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছে অন্তত 10 জন। এর মধ্যে বরিশালের বানারীপাড়ায় বাস মাহেন্দ্র সংঘর্ষে মৃত্যু হয়েছে 6 জনের। বরিশাল বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকায় সকালে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানায়, সকালে বরিশাল শহর থেকে যাত্রী নিয়ে মাধবপাশা যাচ্ছিল মাহেন্দ্রটি। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মাহেন্দ্রটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলে নিহত হন মাহেন্দ্র চালক মানিক শিকদার এবং যাত্রী মোহাম্মদ খোকন। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মাহেন্দ্রর 4 যাত্রী মারা যান। তাদের একজন বরিশাল সরকারি বিএম কলেজের ছাত্রী শিলা হালদার, আরেকজনের নাম মোহাম্মদ সোহেল। নিহত অন্য 2 জনের পরিচয় নিশ্চিত করেন পুলিশ। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খুলনাগামী একটি লাশবাহী অ্যাম্বুলেন্স মাগুরা যশোর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আহতদের মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে মারা যান চালক আবুল হোসেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় ঢাকার ধামরাই, নরসিংদী, মানিকগঞ্জে 3 জন নিহত হয়েছেন। আমরা গিয়ে দেখি যে একটা বাস এবং মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষ আছে, এখানে প্রচুর রক্ত। আমরা একজন রুগীকে আমরা ক্রিটিক্যাল ছিল, তাকে উদ্ধার করেছি, আর স্থানীয় লোকজন বাকি রুগীদেরকে মাহেন্দ্রর মাধ্যমে হাসপাতালে পাঠিয়েছে। টেকনাফে পুলিশের সঙ্গে গোলাগুলিতে 3 জন নিহত হয়েছে। এদের মধ্যে 2 জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী এবং আরেকজন ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ। গতরাতে টেকনাফের রাজারছড়া পাহাড়ি এলাকায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয় টেকনাফের নাজিরপাড়া এলাকার নূর মোহাম্মদ মংরি এবং জালিয়াপাড়ার নুরুল আমিন। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে সাবরাং এলাকা থেকে মংরি এবং নুরুলকে আটক করা হয়। তাদের নিয়ে রাজারছড়ার পাহাড়ি এলাকায় অভিযানে গেলে ইয়াবা ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ 2 জনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে কক্সবাজারের খুরুসকুল ব্রিজ এলাকায় গোলাগুলিতে কোরবান আলী নামের একজন নিহত হন। কোরবান ছিনতাইকারী বলে দাবি পুলিশের। উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের প্রচার শেষ হচ্ছে আজ। শেষ দিকে বেড়েছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। সুষ্ঠু ভোট হওয়া নিয়েও শঙ্কা জানিয়েছেন অনেক প্রার্থী। লক্ষ্মীপুর সদরে আওয়ামী লীগের প্রার্থী আবুল কাশেম চৌধুরী নির্বাচনী প্রচারের নামে শোডাউন করেছেন, যদিও আচরণবিধি লঙ্ঘনের কারণে তাকে সতর্ক করে কমিশন। রামগঞ্জ, রায়পুর, রামগতি ও কমলনগর উপজেলায়ও মিলেছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। এর মাঝেও প্রার্থীরা দিয়ে যাচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমাদের এই সরকারের যতটুকু অসমাপ্ত কাজ আছে, বেশি নাই, যতটুকু আছে সেই কাজ আমরা ইনশাল্লাহ সমাপ্ত করব। বাল্য বিবাহ থেকে শুরু করে কমলনগর উপজেলায় পথে প্রান্তরে, বিশেষ করে আমার কমলনগর নদীমাতৃক এলাকা, কমলনগরে কৃষক জেলেদের প্রচুর সমস্যা আছে, সেই সমস্যার সমাধান করব। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চেয়ারম্যান পদে 4 প্রার্থী থাকলেও লড়াইটা হবে আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী প্রার্থীর মাঝে। তাদের পাল্টাপাল্টি অভিযোগে সুষ্ঠু ভোট নিয়ে তৈরি হয়েছে সংশয়। কুমিল্লার এসপির ভাইকে কিভাবে পাস করাবে? কুমিল্লার এসপির ভাই প্রার্থী, এই জন্য নগঞ্জের এসপি এটা উঠে পড়ে লেগেছে এবং আতঙ্ক সৃষ্টি করেছে। আমার যথেষ্ট সন্দেহ আছে যে এগুলো বিদ্রোহী প্রার্থীর পক্ষে সবকিছু সন্ত্রাসী কার্যকলাপ ঘটানো সম্ভব বলে আমি মনে করি। মাদারীপুরের রাজৌর উপজেলায়ও পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছেন আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী প্রার্থী। আচরণ বিধির উপরে যেগুলো লেখা আছে যে তার একটা সীমিত টাকা খরচা করতে পারে, কিন্তু
সে কত টাকা খরচা করতেছে তার সীমানা নেই। লোক প্রতীক নিয়ে যে নির্বাচন করতেছে তারা সবসময় সর্বক্ষণ আমাদের নেতাকর্মীদের প্রতি হামলা অন্যায় অত্যাচার করে। কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা উপজেলায় নির্বাচনের আমেজ বাড়িয়ে দিয়েছে মহাজোটের অন্য শরিক দলগুলো। এছাড়া আওয়ামী লীগের প্রার্থীদের প্রতিযোগিতা করতে হবে দলের বিদ্রোহীদের সঙ্গেও। একটা কৃষি বিপ্লব ঘটিয়ে আগামী 5 বছরের ভিতরে 21 বিশনের ভিতরে মিরপুর উপজেলায় একটিও দরিদ্র মানুষ থাকবে না। নির্বাচন যদি সুষ্ঠু হয় ইনশাল্লাহ আমরা এই জাসদের নেতাকর্মীদের সহযোগিতা এবং সাধারণ মানুষের সমর্থনে ইনশাল্লাহ আমরা জয়লাভ করব। কক্সবাজারে ভোটের কারণে 23 মার্চ সন্ধ্যা থেকে 25 মার্চ সকাল পর্যন্ত রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে মাদারীপুরের রাজৈর উপজেলার একজন নির্বাচন কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, রাজৈর থানার ওসি জিয়র মোর্শেদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় দায়িত্ব পালন করবেন ইন্সপেক্টর মোহাম্মদ শাহজাহান। অন্যদিকে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে রাজৈর উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং অফিসার মিজানুর রহমানকে ফরিদপুরের বোয়ালমারীতে বদলি করা হয়েছে। তার জায়গায় দায়িত্ব পালন করবেন বোয়ালমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা ABM আজমল হোসেন। পদ্মা সেতু জাজিরা প্রান্তে 34 এবং 35 নম্বর পিলারে নবম স্প্যান বসানো হয়েছে। এর মধ্য দিয়ে সেতুর 1350 মিটার দৃশ্যমান হলো। গতকাল সকাল থেকে স্প্যান বসানোর প্রক্রিয়া শুরু হলেও স্প্যান বহনকারী ক্রেনের নোঙ্গর করার রশি ছিঁড়ে যাওয়ায় দেখা দেয় বিপত্তি। তার উপর ছিল নাব্যতা সংকট। কয়েক দফা চেষ্টার পর বেলা 12টার দিকে কাজ স্থগিত করা হয়। আজ আবার কাজ শুরুর সিদ্ধান্ত জানান উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির। সে অনুযায়ী সকালে স্প্যান বসানো হয়। এর আগে বুধবার স্প্যান বহনকারী ক্রেন মুন্সিগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশনস ইয়ার্ড থেকে জাজিরা প্রান্তে নেওয়া হয়। চলতি মাসের শেষে আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা করছেন প্রকৌশলীরা। নির্ধারিত ফি জমা দিয়েও মেশিন রিডেবল ডিজিটাল ব্লু বুক পাচ্ছেন না যানবাহনের মালিকরা। মাসের পর মাস ঘুরেও মিলছে না ট্যাক্স টোকেনের কাগজপত্র। এতে রাস্তায় প্রতিনিয়ত পড়তে হচ্ছে হয়রানিতে। অভিযোগ স্বীকার করে বিআরটিএ বলছে 2 মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। যানবাহন নিবন্ধন সহজ ও আধুনিক করতে 2012 সাল থেকে মেশিন রিডেবল ডিজিটাল ব্লু বুক দিচ্ছে বিআরটিএ। ফ্রান্স থেকে আমদানি করা কার্ড প্রিন্ট করছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি BMTF। আর এজন্য বিআরটিএ ফি নিচ্ছে 555 টাকা। টাকা জমা দেওয়ার 2 থেকে 3 মাসের মধ্যে ডিজিটাল ব্লু বুক পাওয়ার কথা গ্রাহকে। তবে 1.5 বছর প্রায় থমকে আছে এ প্রক্রিয়া। প্রতিদিন লম্বা লাইনে দাঁড়িয়েও মিলছে না কার্ড। একের পর এক নতুন তারিখ দিচ্ছে বিআরটিএ। 5 বার ডেট চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন 26/6/19 তারিখে ডেট দেওয়া হয়েছে। এ পর্যন্ত আমি স্মার্ট কার্ড পাইনি। আমার রেজিস্ট্রেশনটা হয়েছে গত মে মাসে। আমি আজকে দিয়ে 3 বার এসেছি। 10 মাস অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু এর মধ্যেও আমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা এখনো হয়নি। বিআরটিএ থেকে ট্যাক্স টোকেনের কাগজ পেতেও তৈরি হয়েছে অচল অবস্থা। এতে সড়কে হয়রানির মুখে পড়ছেন যানবাহন মালিক। ফিঙ্গার দিলাম, ছবি তুললাম, ট্যাক্স টোকেন দিচ্ছে না, বলতেছে নাকি এখনো সরবরাহ করা হয়নি। রাস্তাঘাটে আমাদের তো সার্জেনে খুব সমস্যা করতেছে, ধরলেই টাকা দিতে হয়, মামলা খেতে হয়। ট্যাক্স টোকেনটা পাইনি, এর জন্য আমাকে একটা সিল দিয়ে দিছে। তো এই ট্যাক্স টোকেন দেওয়া হয়নি, লেখা আছে ট্যাক্স টোকেন দেওয়া হয়নি, অথচ পুলিশ কিন্তু বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট করে থাকে যে ট্যাক্স টোকেন পান নাই কেন। বিআরটিএ বলছে ডিজিটাল ব্লু বুকের কার্ড আমদানিতে জটিলতার কারণে তৈরি হয়েছে এই অবস্থা। আর কাগজ সংকটের কারণে ট্যাক্স টোকেনও দেওয়া হচ্ছে কম। র কার্ডগুলি ছাড়করণে দীর্ঘ সময় লেগেছিল, যার কারণে এই ব্যাকলগটা হয়েছে। এটা ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে এটা দ্রুত সম্পাদনের জন্য আমরা তাদেরকে চিঠিও দিয়েছি। এখন সমস্যা নাই, ট্যাক্স টোকেন রেগুলারলি পাবে, সব ধরনের মোটরসাইকেলই গাড়ি সবই পাবে। যানবাহন মালিকেরা যাতে রাস্তায় অযথা হয়রানির শিকার না হন সে ব্যাপারে পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানাবে বিআরটিএ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ ব্যর্থ নয়, তবে হিমশিম খাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
সকালে রাজধানীর মগবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকার বিভিন্ন সড়কে উন্নয়ন কাজ চলছে, এতে কিছুটা সমস্যা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। ঢাকার প্রতিদিন 160টির মতন নতুন গাড়ি ঢুকছে, রাস্তাঘাট নেই, তারপরে খানাখন্দক সব জায়গায় মানে উন্নয়নের কাজ চলছে, এলিভেটেড এক্সপ্রেস কিংবা ওইটাকে কি বলে মেট্রো রেল, সেই জন্য আমাদের পুলিশ হিমশিম খাচ্ছে। এমপিও ভুক্তির দাবিতে রাজধানীর প্রেসক্লাবের সামনে সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনরত নন এমপিও শিক্ষক কর্মচারীরা। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা। আন্দোলনরত শিক্ষকরা জানান, সরকারের পক্ষ থেকে বারবার দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়ন করা হয়নি। তাই শিক্ষকরা আবারও আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। রাস্তায় টানা অবস্থান করার কারণে গরমের কারণে বেশ কজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানা গেছে। এ বিষয়ে আরও জানাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, আপনি তো সকাল থেকে অবস্থান করছেন, সেখানে আন্দোলনকারীদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তারা কি বলছেন? আসলে তারা এখন প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন সেই আশ্বাস, সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন চাচ্ছে। কারণ গত বছর তারা এই নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তি করার দাবিতে আন্দোলনে নেমেছিলেন, অনশনও করেছিলেন। এরপর তাদেরকে প্রধানমন্ত্রী কার্যালয়ে তাদের প্রতিনিধি দলকে ডেকে নেওয়া হয়েছিল এবং সেখানে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে তাদের যে দাবি বা তাদের যে দাবিতে তারা অনশন করেছিলেন সেই দাবি মেনে নেওয়া হবে এবং 5,000-এর উপরে নন এমপিও প্রতিষ্ঠান এমপিও ভুক্তি করা হবে। তবে এই 1 বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে আবারও গত মঙ্গলবার থেকে তারা আন্দোলনে নেমেছেন। মূলত গত মঙ্গলবার থেকে তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন। এরপর গতকালকে তারা একটি মিছিল সহকারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিতে, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে তারা রওনা হয়েছিলেন। তখন এই কদম ফোয়ারা এলাকায় পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় এবং যখন গতকালকে তাদেরকে আটকে দেওয়া হয়েছে এরপর থেকে তারা এই সড়কে, অর্থাৎ প্রেস ক্লাবের সামনের সড়কের একটি অংশে তারা অবস্থান নিয়েছে এবং গতকাল বেলা 12টা নাগাদ থেকে এখন পর্যন্ত তারা এই সড়ক অবরোধ করে তারা এখানে অবস্থান করছেন। এখন এই সড়কে অবস্থান নেওয়ার ফলে এই সড়কের যে যানবাহন রয়েছে সেসব যানবাহন বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করছে। আর এখন তারা যে দাবিটি তুলছেন যে গত বছর প্রধানমন্ত্রী তাদের যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাস এখন শুধু বাস্তবায়ন করতে হবে, এখন তারা আশ্বাসে থাকতে যাচ্ছেন না। এখন তারা যে বিষয়টি বলছেন যে সরকারের বিভিন্ন মহল থেকে, মন্ত্রণালয় থেকে তাদের প্রতিষ্ঠানে জরিপও করা হয়েছিল গত বছর এবং সেই জরিপে তারা অনেকটা আশা সঞ্চার হয়েছিল, যেহেতু সরকারের পক্ষ থেকে জরিপ করা হয়েছে এবং আশ্বাস পেয়েছে। এই কারণে তারা দীর্ঘদিনের যে তাদের দাবি সেই দাবি বাস্তবায়ন হতে চলছে। তবে এখন পর্যন্ত সেটি বাস্তবায়ন না হওয়ার কারণেই মূলত এখন তারা রাস্তায় নেমেছেন। তারা চাচ্ছেন যে পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাবেন এবং এই সড়কে অবস্থান নিয়ে তারা বলছেন যে মূলত তারা চাচ্ছেন না যে যানবাহন চলাচল ব্যাহত হোক। তারা তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি বারবার দাবি জানাচ্ছেন। দাবি মানা হলেই তারা এই সড়ক থেকে সরে যাবেন। দুযুগ পার হলো, শক্ত প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে পারেনি চট্টগ্রামের পুঁজিবাজার সিএসি। দৈনিক গড় লেনদেনের মোটে 3% হয় চট্টগ্রামের এই বাজারে, বাকি 97% হয় ঢাকায়। ডিমিউচুয়ালাইজেশনের শর্ত মতে এখনও কৌশলগত অংশীদার নিতে পারেনি সিএসি। অবস্থার উত্তরণে প্রাসঙ্গিক আইন সংশোধনের তাগিদ বিশ্লেষকদের। প্রায় 4 লাখ টাকা লেনদেন নিয়ে 1995 সালে যাত্রা শুরু করে দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। আধুনিক প্রযুক্তির সুযোগ সুবিধা দেশে প্রথম চালু করে এই পুঁজিবাজার। প্রথম অনলাইন ট্রেডিংয়ের সূচনাও সিএসিতেই, কিন্তু অগ্রগতির ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি সিএসি। ডিএসিতে সাপ্তাহিক গড় লেনদেন প্রায় 3000 কোটি টাকা হলেও সিএসিতে তা 150 কোটি টাকারও কম। বাজারে অংশগ্রহণ বাড়াতে গত বছর কৌশলগত অংশীদার হিসেবে চীনের 2টি স্টক এক্সচেঞ্জের সঙ্গে চুক্তি করে ডিএসি, অথচ সিএসি এই বিষয়ে তেমন কোনো অগ্রগতিই নেই। ডিমিউচুয়ালাইজেশনের পর থেকেই মন্দা বাড়তে থাকে সিএসিতে। বর্তমানে সিএসিতে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা 322টি। এই পুঁজিবাজারে 2018 সালে 13টি এবং এখনও পর্যন্ত এ বছর একটি প্রতিষ্ঠান তালিকাভুক্ত হয়েছে। সিএসি কর্তৃপক্ষ বলছে
দুই পুঁজিবাজারে একই ধরনের প্রতিষ্ঠান নিবন্ধিত হওয়ায় বিনিয়োগকারীরা বরাবর আগ্রহ দেখায় ডিএসইতে। আমরা এর মধ্যে অনেক স্ট্র্যাটেজিক ইনভেস্টরের সাথে কথা বলেছি, তাদের মধ্যে অনেকের আগ্রহ আমরা দেখেছি। এখন এখানে তারা তাদের বিনিয়োগটা করতে গেলে আগে সুইটেবল বিজনেস মডেল দেখতে চায়। ব্যবসা করার জন্য যে ব্যবসায়িক কাঠামো সেটা তার জন্য টেকসই কিনা সেটা দেখবে। লিস্টেড কোম্পানির সংখ্যা কম, যেগুলো আছে সেগুলো অনেক ছোট ছোট কোম্পানি বেশি, বড় কোম্পানির সংখ্যা কম, এগুলাই আর কি। লিস্টেড কোম্পানি অনেক লাগবে। বিশ্লেষকরা বলছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মূলত ডিএসই কেন্দ্রিক, বড় অঙ্কের লেনদেনের জন্য তারা ডিএসইর উপর নির্ভরশীল। তবে সে ব্যাপারে তাদের কিছু পরামর্শও আছে। যেরকম স্টক এক্সচেঞ্জের অথরিটি যারা আছে, বোর্ড যারা আছে, তারা দে শুড টেক ইট আপ উইথ দি সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। তাদেরকে কনভিন্স করা হচ্ছে যে এই পরিবর্তন চাচ্ছে এবং এই পরিবর্তন করলে শুধু সিএসসি না, সার্বিকভাবে ক্যাপিটাল মার্কেটের পরিস্থিতির উন্নতি হবে। সাধারণভাবে কথাবার্তা বলতে কোনো লাভ নেই, স্পেসিফিক প্রপোজাল নিয়ে আসতে লাগবে আর কি। অনূর্ধ্ব 23 দলের এফসি চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের মিশন শুরু হচ্ছে আজ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক বাহরাইন। খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 10টায়। কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের পর কাতারে 10 দিনের কন্ডিশনিং ক্যাম্প করেছে বাংলাদেশ। ওখানে দুটি প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিয়েছে লাল সবুজ। কম্বিনেশন এবং পরিকল্পনা গুছিয়ে নিয়েছেন কোচ জেমিডে। এশিয়ার 47 দেশের মধ্যে 44টি অংশ নিচ্ছে এই বাছাই পর্বে। 11 গ্রুপের চ্যাম্পিয়ন, সেরা 4 রানার্স আপ ও আয়োজক থাইল্যান্ড খেলবে আগামী বছরের চূড়ান্ত পর্বে। এবার বি গ্রুপে বাহরাইন ছাড়া বাংলাদেশের দুই প্রতিপক্ষ ফিলিস্তিন এবং শ্রীলঙ্কা। এই টুর্নামেন্টে কখনোই গ্রুপ পর্ব পেরোতে পারেনি বাংলাদেশ। সংবাদ দুপুরের আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।